আমার ভাসুরের কাছে যে সমস্ত মহিলা সন্তান লাভের জন্য আসত তাদেরকে সে একটা ঘরে নিয়ে যেত আর তারা গর্ভবতী হয়ে যেত। এটা ভাবতে ভাবতে একদিন রাতে আমি লুকিয়ে সেই ঘরে চলে গেলাম। আর তারপর কিছুদিন পরে বুঝতে পারলাম যে আমি গর্ভবতী। আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেল, কেননা আমার স্বামী তো 7-8 মাস থেকে বাড়িতে ছিল না। তার ঠিক পরের দিন আবার যখন আমি সেই ঘরে গেলাম, তখন আমার সাথে যা হলো তা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এলাকার বন্ধ্যাত্বের সমস্যায় ভোগা মহিলাদের চিকিৎসার নামে আজকাল এত বাজে আর জঘন্য রকমের বিষয় রচনা করা হয়, যার ব্যাপারে ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। কেউ কেউ নকল ডাক্তার হয়ে, আবার কেউ সাধুবাবা হয়ে মহিলার সম্মান নষ্ট করে তাকে বরবাদ করে চায়। আর বিশেষ করে আমাদের গ্রামের কোনো মহিলার সম্মানকে বরবাদ করা কোনো কঠিন কাজ নয়, কেননা শুধুমাত্র সন্তানের জন্য মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যায় পুড়িয়ে দেওয়া হয়। বিয়ের কিছু মাস পরে যদি মহিলা গর্ভবতী না হয়, তাহলে তার উপর বন্ধা এই কথাটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। তখন তার বেঁচে থাকা মুশকিল করে দেওয়া হয়। আর এই জন্যই মহিলারা চিকিৎসার নামে বরবাদ হতেও তৈরি থাকে। আর আজকের আমার একটা কাহিনী ঠিক এরকমই এক সত্যি ঘটনার জট খুলতে চলেছে, যার জন্য অনেক মহিলা চিকিৎসার নামে নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। সমাজের টিটকারি থেকে বাঁচার জন্য চিকিৎসার নামে তারা এমন এমন জঘন্য মানুষের শিকার হয়, যা ভাবলে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এটা জেনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে যে কিভাবে কিছু লোক মহিলাদের দুর্বলতার সুযোগ তুলে তাকে ব্যবহার করে। আমার নাম মধুরিমা আর আমার বয়স 2 বছর। আমার বিয়ে যে বাড়িতে হয়েছিল সেখানে আমার ভাসুর বেঁচে ছিলেন আর একটা অসুস্থ জাই ছিলেন, যিনি কিনা বিছানায় পড়ে থাকতেন। আমার স্বামী কর্ণপুরে থাকত। বিয়ের পর সে ঠিক পরের সপ্তাহতেই কর্ণপুর চলে গেল। আমার মনে হয়েছিল শ্বশুর বাড়ি এসে স্বামীর বাড়ি সামলানো আমার পক্ষে ভীষণ সহজ হবে। বাড়িতে না বেশি লোকজন ছিল, আর না এমন অবস্থা ছিল যে সে আমার ব্যাপারে কিছু বলতে পারবে। আর আমার কোনো নন্দ ছিল না। আমার স্বামী তার মা বাবার দ্বিতীয় সন্তান ছিল। আর আমার মনে হয়েছিল যে আমার স্বামী শহরে চলে যাওয়ার পর আমি পুরোপুরি স্বাধীন হয়ে যাব আর নিজের ইচ্ছায় নিজের মর্জিমতো নিজের জীবন সুন্দর করে কাটাতে পারব। কিন্তু এই রহস্যটা তো বিয়ের পরে খুলল যে কোনো সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া কতটা মুশকিল। আমার ভাসুর একটা 5 বছরের বুড়ো ছিলেন, কিন্তু সে দেখতে এমন মনে হতো যেন সে এখনো যুবক। সবসময় চুলে তেল লাগিয়ে সেজে গুজে থাকতেন। উনি কখনো কখনো তো তার তৈরি হওয়া রূপ দেখে আমার হাসি পেত। এত বুড়ো বয়সে না জানি কেন আমার ভাসুরের যৌবন ঠিকই ফিরে হতো না। তারপর আমি জানতে পারলাম যে উনি বন্ধ্যা মহিলার চিকিৎসা করেন। আর যে মহিলারা চিকিৎসা করায় তাকে দিয়ে তাদের ঝুলি খুশিতে ভরে যায়। আমার ভাসুরের কাছে চিকিৎসার জন্য আসা সমস্ত মহিলা কখনোই খালি হাতে ফিরত না। কিন্তু যে ব্যাপারটা আমার বোঝার বাইরে ছিল সেটা হলো আমার ভাসুরের চিকিৎসা করার ধরন। আমরা শহরের পাশেই একটা ছোট্ট পল্লীতে থাকতাম, যেখানে বেশিরভাগ লোকই ছিল গরিব, যারা কিনা মেডিকেলের অনেক বেশি বিল আর টেস্টের খরচ বহন করতে পারত না। এটা পুরানো জমানার একটা ভাঙ্গাচোরা এলাকা ছিল, যেখানে পুরনো অট্টালিকার উপরেই ছোট ছোট বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। আমাদের আশেপাশের সমস্ত ঘর এরকমই ছিল। যখনই কোনো মহিলা সন্তানের জন্য অস্থির হয়ে যেত, সে আমার ভাসুরের কাছে চলে আসত। আর আমার ভাসুরের নাম দূরদূরান্ত অবধি সবাই জানত যে সে বিনা পয়সায় বন্ধ্যা মহিলাদের চিকিৎসা করে। গরিব মহিলাদের জন্য এর থেকে বড় কথা আর কি হতে পারে? এজন্য কোনো না কোনো মহিলা প্রতিদিনই প্রায় আমাদের বাড়ির দরজায় উপস্থিত থাকত। সবথেকে বেশি অবাক আমি এই ব্যাপারটাই হতাম যে আমার ভাসুর কোনো ডাক্তারও ছিল না, সে লেখাপড়াও জানত না, তাহলে সে কি করে বন্ধ্যা মহিলাদের চিকিৎসা করতে পারে? আর কিভাবে? বিয়ের কিছুদিন পরেই আমি আমার ভাসুরের এই ব্যাপারটা জানার জন্য অবাক হয়ে গিয়েছিলাম যে এভাবেও কি কোনো মহিলা গর্ভবতী হতে পারে। কিন্তু এই ব্যাপারটায় কথা বলতেও আমি লজ্জা পেতাম। যাই তো কথা বলার মতো অবস্থাতেই ছিলেন না, আর তিনি আমাকে ইশারায় কি যে বলতে থাকতেন আমি বুঝতেই পারতাম না। আমার ভাসুরের একটা ঘর ছিল যেখানে উনি ওই সমস্ত মহিলাদের চিকিৎসা করতেন, কিন্তু ওই ঘরে আমার যাওয়া কঠোরভাবে বারণ ছিল। আর অন্য কেউ ওই ঘরের দিকে যেতে পারত না। আমার ভাসুর ওই ঘরে বন্ধ্যা মহিলাদেরকে নিয়ে যেতেন, আর কয়েক ঘন্টা পরে সেই মহিলা যখন ফেরত আসত ঘর থেকে, তখন তার অবস্থা ভীষণ অদ্ভুত লাগত। তার চেহারায় আমি ভয় লক্ষ্য করতাম। আর আরেকটা ব্যাপার অদ্ভুত ছিল যে তার চেহারার রং উড়ে যেত যেন। আর কিছুদিন পরেই আমরা খবর পেতাম যে ওই মহিলা গর্ভবতী হয়ে গেছে।
বেশ কয়েকবার আমি চিকিৎসা করতে আসা ওই মহিলাদের ফেরত যাওয়ার সময় তাদের আটকানোর চেষ্টা করেছিলাম, কেননা আমি জানতে চাইতাম যে আমার ভাসুরের ঘরে গিয়ে তাদের সাথে কি এমন কাজ করা হয় যে জন্য সেই মহিলারা গর্ভবতী হয়ে যায়। কিন্তু আমার আটকানোর পরেও কোনো মহিলাই সেখানে থামত না আর খুব জোরে হেঁটে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেত। তাদের চেহারার এক হতস্কিত রূপ দেখে আমার সন্দেহ হতো। আমি নিজেও বেশি পড়ালেখা জানতাম না, এজন্য এটাই ভাবতে লাগলাম যে আমার ভাসুর হয়তো এমন কিছু জানে যার মাধ্যমে সে তাদের চিকিৎসা করে। কিন্তু আমার ভেতরে একটা জেদ জন্ম নিয়েছিল, ওই ঘরে এমন কি হয় যার চিকিৎসায় ওই ঘরে মহিলারা গর্ভবতী হয়ে যায়, যখন কিনা আজকের দিনে কোনো ডাক্তারের চিকিৎসাতেও বেশ কয়েক মাস আবার বছরের পর বছর লেগে যায়। আর আমার ভাসুর তো চিকিৎসার নামে একটা পয়সাও নেন না। কদিন সত্যিটা জানার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে পৌঁছে গেলাম। আর আমার ভাসুর সেই সময় কোথাও গিয়েছিল। কিছুক্ষণ ধরেই আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আর এটাই সুযোগ ছিল যে আমি ওই ঘরের সত্যিটা জানতে পারতাম। আমি বিশ্বাস করতাম যে আমি বুঝি গর্ভবতী হতেই পারবো না, কারণ আমার স্বামী তো কর্ণপুরে থাকে। এই জন্য আস্তে আস্তে আমি ওই ঘরে ঢুকে পড়লাম। কিন্তু ঘরে ঢোকার পর শুধু অন্ধকার ছাড়া আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারের মধ্যেই না জানি কি একটা জিনিসের সাথে আমি ধাক্কা খেলাম আর অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় যন্ত্রণা হতে লাগলো আর আমার পুরো শরীরে যন্ত্রণা হতে লাগলো। মাথায় আমি অনেক বেশি আঘাত পেয়েছিলাম। আমি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার ঘরে আসতে পারলাম আর তারপর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি ভাবলাম আর হয়তো কোনোদিন ওই ঘরে গিয়ে আমি সত্যিটা জানতেই পারবো না। কিন্তু ওই দিনের পরে আমার ঘরের বাইরে পা দুটো যেন বের হলোই না, এজন্য আমি সুযোগই পেলাম না। একদিন যখন আমি বাজারে গেলাম তখন ওখানে আমি একটা মহিলাকে দেখতে পেলাম যে কিনা আমাদের বাড়ি থেকে ভাসুরকে দিয়ে চিকিৎসা করিয়ে গিয়েছিল। আমি তার চেহারা আজও মনে করতে পারি, কেননা ঘর থেকে বেরোনোর পর যে ধরনের হতস্কিত ভাব তার মধ্যে ছিল তা দেখে আমি চমকে গিয়েছিলাম। তাই ওই মহিলাকে দেখতে পেয়ে আমি চাদর দিয়ে আমার মুখ থেকে তাকে আওয়াজ দিয়ে ডেকে আটকানোর চেষ্টা করছিলাম। আমি তাকে সালাম জানিয়ে বলেছিলাম যে আমার নাম মধুরিমা আর আমি আমার বন্ধাত্বের চিকিৎসা করাতে চাই। আমি শুনেছি যে আপনি একজন বুড়ো লোকের থেকে নিজের চিকিৎসা করিয়েছিলেন। আমার কথা শুনে সেই মহিলার চেহারার রং বদলে গেল। আমার কথার উত্তর না দিয়ে সে জোরে জোরে হাঁটতে লাগল। আমি তাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে তো এত তাড়াতাড়ি বেরিয়ে গেল যে আমি তাকে আটকাতেই পারলাম না। প্রথমেও তার আচরণ আমার অদ্ভুত লেগেছিল, আর আজ তো আমি পুরোপুরি চিন্তায় পড়ে গেলাম। এমন কি হতে পারে যে আমাকে চিকিৎসার ব্যাপারে বলাটা সে ঠিক মনে করল না, তার বদলে সে পালিয়ে যাওয়া উচিত মনে করল। মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা ঘুরছিল। আমি জিনিসপত্র কিনলাম আর ক্লান্ত হয়ে ঘরে চলে এলাম। গরমের জন্য আমার মাথা ঘুরছিল। কিছুক্ষণের জন্য আমি আরাম করার পর ঘরের কাজকর্মে যুক্ত হলাম। কিন্তু আমার শরীর খারাপ হওয়ার সাথে সাথে আমার মাথা ঘোরা শুরু হলো। আমার কি একটা যেন অদ্ভুত মনে হচ্ছিল, আর যেন একটা কিসের গন্ধের জন্য আমার শরীর কেমন করতে লাগলো। আমার শরীরের এই অদ্ভুত বদলে যাওয়া ভাব আমি অদ্ভুতভাবে অনুভব করতে পারছিলাম না। চাইলেও আমি আস্তে করে চুপচাপ নিজের টেস্ট করাতে গেলাম। আর টেস্ট করানোর পর টেস্টের রেজাল্ট দেখে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। 7-8 মাস হলো আমার স্বামী আমার সঙ্গে নেই, তাহলে এটা কিভাবে হতে পারে? আমি গর্ভবতী হয়ে গিয়েছিলাম যখন কিনা আমার স্বামী তো কর্ণপুরে ছিল। আমার চোখ দিয়ে তো জল বেরিয়ে গেল আর আমার কপালে বন্ধা হওয়ার দাগটা রইল না, কিন্তু মন্দ ভাগ্য এটাই যে দাগ অবশ্যই লাগবে আমার কপালে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চুপচাপ আমার জায়ের কাছে গিয়ে বসে পড়লাম। আমার জাই ইশারায় আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার কাছে তাকে বলার মতো কিছুই ছিল না। আমি তাকে কি বা বলতাম? তার দেবর না থাকা সত্ত্বেও আমি গর্ভবতী হয়ে গেছি। দরজায় কলিং বেলের আওয়াজ হলো, আর আমি আমার জায়ের কাছ থেকে উঠে যখন দরজা খুললাম তখন একটা খুব সুন্দর কম বয়সী মেয়ে দাঁড়িয়েছিল। সে বলতে লাগলো যে সে বন্ধা হওয়ার চিকিৎসা করানোর জন্য এসেছে। তার কথা শুনে আমার মনে পড়ল সেই ঘরে যাবার পর আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাহলে তারপর এমন কি হয়েছিল যে জন্য আমি গর্ভবতী হয়ে গেলাম। ওই মেয়েটির নিরীহ মুখ দেখে আমি তাকে মিথ্যা বলে দিলাম যে আমার ভাসুর এখন ঘরে নেই, সে 3-4 দিন পরে আসবে। আমার কথা শুনে সে মন খারাপ করে ফেরত যাবার জন্য উল্টো পথ ধরল। আমার পক্ষে এর থেকে বেশি অপেক্ষা করা অসম্ভব ছিল না। এই জন্য আমি বিনা কিছু ভেবেচিন্তে আবার ওই ঘরে যেতে লাগলাম।
কিন্তু এবার আমি আমার হাতের মোবাইলের টর্চ জ্বালিয়ে নিলাম। আজ আমি অন্ধকারে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়তে চাই না, বরং আলো দিয়ে সত্যিটা দেখতে চাই, যার জন্য আমার পেটে একটা প্রাণ চলে এসেছে। আলো হাতে নিয়ে আমি যখন ওই ঘরে ঢুকলাম, আমি যা দেখলাম সেটা দেখে আমার তো হুঁশ উড়ে গেল। আমি জেনে গিয়েছিলাম যে আমি কিভাবে গর্ভবতী হয়েছি। আমার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল। কেননা এটা তো আমি ভাবতেও পারি না যে আমার ৫ বছরের বুড়ো ভাসুর এরকম কিছু করতে পারে। কিছু সময়ের মধ্যে এর সত্যিটা জানার পর আমি ওই ঘরের বাইরে চলে এলাম। কিন্তু তার সাথে সাথে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু এটা কি ধরনের খেলা রচনা করা হচ্ছিল, যেটার ব্যাপারে কেউ জানত না? আমি বিছানায় শুয়ে পড়ে চোখের জল ফেলতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না আমি আমার বাচ্চার ব্যাপারে দুনিয়াকে কি বলবো। কে আমার কথায় বিশ্বাস করবে? আমি একটা গরিব ঘরের মেয়ে ছিলাম। আর আমার বিয়ের সময় আমার বৌদি পুরো পরিষ্কারভাবে বারণ করে দিয়েছিল যেন আমি আর কখনো বাবার ঘরে ফেরত না যাই, কেননা আমার মা বাবা দুজনেই মারা গেছে। আমার বৌদিদের জন্য আমি বোঝা ছিলাম। এই জন্য যেই না আমার জন্য আমার স্বামীর সম্বন্ধ আসলো, আমার বৌদিরা বিনা কিছু ভেবেচিন্তে আমার হাত থেকে রক্ষা পেয়ে গেল। আমি বিয়ের দিন প্রথমবার অরুণকে দেখেছিলাম, আর আমার মধ্যে এই ব্যাপারটা স্বস্তির ভাব এনেছিল যে তাড়াহুড়ো করলেও আমার ভাইয়েরা আমার জন্য ভুল সিদ্ধান্ত নেয়নি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, অরুণ খুব ভালো মানুষ ছিল আর সে ৫-৭ দিন আমার সাথে অনেক ভালোবেসে সময় কাটিয়েছিল। কিন্তু তারপরে আমার থেকে আলাদা হয়ে বিয়ের পরে কর্ণপুর চলে গেল। যাবার সময় সে আমাকে বলে গেল যে তার অসুস্থ বৌদির মানে জায়ের যেন আমি খেয়াল রাখি, তার দাদার কাজে যেন আমি নজর দেই না। সেই সময় তার এই কথাটা আমি বুঝতে পারিনি যে সে যাওয়ার সময় কি বলে গেল। আমি তার দাদার কাজে কেন নজর দেব? কিন্তু এবার আমি এই ব্যাপারটা ভালোভাবে বুঝে গিয়েছিলাম। আমার স্বামীর যাওয়ার পর আমার ভাসুর আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। অরুণের যাওয়ার পর আমার তাই কোনো অসুবিধাই হয়নি। আমার ভাসুর সবসময় একটাই কথা বলতেন, আমি যেন তার চিকিৎসা করার ঘরের থেকে দূরে থাকি, কারণ আমার জন্য তার কাজে বাধা আসতে পারে। আমিও তার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ভেতরের সন্দেহ আমাকে বাধ্য করেছিল তার কথার বিপরীতে যেতে। আমার ভাসুর প্রায় মোমবাতি জ্বালিয়ে ওই ঘরে যেতেন। আমার তো এরকমই মনে হতো যে উনি বোধহয় কোনো মন্ত্রের মাধ্যমে চিকিৎসা করেন। কিন্তু আমি কখনো আমার ভাসুরকে মন্দিরে যেতে দেখিনি। আর এই রহস্য এবার পুরোপুরি আমার সামনে খুলে গিয়েছিল যে ওই ঘরে আসলে কি হয়। আর সেটা জানার পর বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে আমার জীবনের শেষ গণনা ছিলাম। আমার খুব বেশি সময় হয়নি। ঠিক তখনই ফোন বাজতে লাগল। অরুণ তখন ফোন করেছিল। ফোন তোলার মতো অবস্থা আমার সেই মুহূর্তে ছিল না, কিন্তু আমি যদি ফোন না ধরতাম তাহলে অরুণ নিজের দাদাকে ফোন করত। তার দাদা আমার ঘরে চলে আসতেন, এটা ভেবেই আমি ফোন তুলে নিলাম। অরুণ নিজের আসার খবর আমাকে শোনালো। সে 2-6 দিনের ছুটিতে বাড়ি আসছে। এই কথাটা শুনে যেন মনে হলো আমার ভেতরে কেউ নতুন জীবন দান করেছে। আমার আঁচল থেকে বদচরিত্রের দাগ ধোবার একটা সুযোগ পেয়েছিলাম আমি আমার গর্ভবতী হওয়ার খবর সবার থেকে লুকিয়ে নিয়েছিলাম, আর পুরো একটা দিন নিজে ঘরে বন্ধ ছিলাম। পরের দিন ট্রেনে করে অরুণ ঘরে চলে এলো, আর আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অরুণের মনে হলো যে বোধ হয় আমি তার অনুপস্থিতিতে ভীষণ কষ্টে ছিলাম, তাই হয়তো আমি এভাবে কাঁদছি। কিছুদিন অরুণ আমার সাথে কাটালো। তারপর সে ফেরত চলে যেতে লাগল। তখন আমি তাকে খবর দিলাম যে আমি তার বাচ্চার মা হতে চলেছি, যখন কিনা এই কথাটা পুরোপুরি মিথ্যা ছিল। কিন্তু এই খবর শোনার পর অরুণের খুশির ঠিকানা ছিল না। সে আমায় তার সাথে জড়িয়ে ধরল। এই খবরটা বোধ হয় তার জীবনের সবথেকে বড় খুশির খবর ছিল। কিন্তু এটা আমার হৃদয় জানত যে আমি কোনো মুখে তাকে এই খবরটা শুনিয়েছিলাম। অরুণ নিজে যে দাদাকে আমার খেয়াল রাখতে বলে চলে গেল, আর আরও একবার আমি এই 4 দেয়ালের মধ্যে থেকে গেলাম, যেখানে এবার আমার দম বন্ধ হতে লেগেছিল। কখনো কখনো ভাবতাম আমরা মেয়েরা কতই না বাধ্য। নিজের সম্মান বাঁচানোর জন্য কিভাবে আমরা নিজেদের মুখে তালা লাগিয়ে রাখি। অরুণের যাওয়ার পর আমি ঘর থেকে বেরোনো কম করে দিয়েছিলাম। ঘরের কাজকর্ম করার পর আমি আমার ঘরে চলে এসেছিলাম, আর সারা সময় 4 দেওয়ালের মধ্যে বসে বসে নিজের ভাগ্যের উপর চোখের জল ফেলতে লাগলাম। এরকমই কাজ করার সময় একদিন দরজায় কেউ টোকা মারল।
আমি দরজা খুললাম, যখন দেখলাম সেই নিরীহ মেয়েটা আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে আর নিজের সন্তানের জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। তার চোখের মধ্যে প্রচণ্ড আশা নিয়ে সে দাঁড়িয়েছিল। আমি তাকে কোনো অন্যায় কর্মের নিশানা হতে দিতে চাইছিলাম না, এজন্য আমি তাকে বলে দিলাম, আমার ভাসুর এখন আর এই চিকিৎসা করে না, তাই এটাই ভালো হবে যে সে যেন ফেরত চলে যায় আর যেন কখনো আমাদের দরজায় না আসে। কিন্তু সে আমার ভাসুরের এত প্রশংসা শুনেছিল যে সে ফেরত যাবার জন্য রাজি ছিল না। বাধ্য হয়ে আমি তার হাত ধরে টেনে তাকে আমার ঘরে নিয়ে আসলাম, তারপরে দরজা বন্ধ করে দিলাম আর তাকে সেই সত্যিটা বলে দিলাম যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। আমার কথা শুনে তার হুঁশ উড়ে গেল। এবার সে আমাকে ধন্যবাদ জানালো আর ফেরত চলে যেতে লাগলো। আমি ভগবানের কাছে ধন্যবাদ জানালাম যে আমার জন্য একটা গরিব মহিলার জীবন বরবাদ হতে হতে বেঁচে গেল। আমি নিজেকে তো বাঁচাতে পারিনি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার দরজায় আগত সমস্ত মহিলার সম্মান আমি বাঁচাবো। আর এখন থেকে এটা আমার দায়িত্ব। এরপর থেকে দরজায় কেউ টোকা মারতেই আমি দৌড়ে চলে যেতাম। আর একবার আমাদের বাড়ির দরজায় আমার বান্ধবী মল্লিকা দাঁড়িয়েছিল। সে আমার ছোটবেলার বন্ধু। আজ অনেক বছর পর আমি মল্লিকাকে দেখলাম। মল্লিকা আমাকে দেখামাত্রই আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি মল্লিকাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম। কিছুক্ষণ তো আমরা এদিক ওদিকের কথা বলছিলাম। মল্লিকা আমাকে বলল তার বিয়ে একটা পুলিশের সাথে হয়েছিল, যে কিনা পুলিশের ভালো একটা পোস্টে আছে আর তারা এখন খুব ভালো জীবন কাটাচ্ছে। তার কথা শুনে আমার কান খারাপ হয়ে গেল আর আমি ঠিক করে নিয়েছিলাম যে এইবার যারা দোষী তাদেরকে জেলে পর্যন্ত আমি পৌঁছে দিয়ে তবেই দম নেব। আমি আমার বান্ধবী মল্লিকাকে সমস্ত সত্যি কথা বলে দিলাম আর এটাও বললাম যে কোথাও যেন আমার নাম না আসে, কেননা আমি অরুণের থেকে আলাদা হতে চাই না। মল্লিকা কথা দিল যে সে আমাকে অবশ্যই সাহায্য করবে। আর দুদিন পর পুলিশ আমাদের ঘরে আসলো। পুলিশের কাছে আমার ভাসুরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল আর আমার ভাসুর গ্রেফতার হয়ে গেল। এই খবর অরুণ শুনে সে সবকিছু ছেড়ে ছুটে কর্ণপুর থেকে ফেরত চলে আসলো, কেননা আমি আর যাই ঘরে একা ছিলাম। সে বলতে লাগলো যে সে তার দাদার সত্যিটা অনেক আগে থেকেই জানত। বেশ কয়েকবার সে তার দাদাকে ভুল কাজ করার ব্যাপারে বারণ করার চেষ্টা করেছিল, কিন্তু তার দাদা তার কথা মানেনি। আর আজকে বদনামের দিন আমাদের দেখতে হচ্ছে। অরুণের এই কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ও নিজের দাদার সমস্ত সত্যিটা জেনেও চুপচাপ করেছিল। আর এই কারণের জন্যই আমার মাধ্যমে তার শাস্তি হলো। এবার আমি বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভবতী হওয়া আমার শাস্তি নয়, বরং আমার স্বামীর শাস্তি ছিল, যে কিনা অনেক মহিলার বরবাদীর নিশ্চুপ নিদর্শন ছিল। আর আমাদের বাড়ির পুলিশ আপাতত সিল করে দিয়েছিল, কেননা ওই ঘরটা কোনো চিকিৎসার ঘর ছিলই না, বরং ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা রাস্তা ছিল, যেটা কিনা অন্য একটা ঘরের সাথে যুক্ত ছিল। সেটা বোধ হয় পুরনো সময়ের ঘর, যা দ্বিতীয় ঘরের সাথে যুক্ত করার জন্য বানানো হয়েছিল, অথবা বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য। এই পুরো পল্লীটা পুরনো জামানার ছিল, পুরনো জামানার বাড়ির উপর সব বাড়ি বানানো হয়েছিল। আর ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা অন্য ঘর পর্যন্ত যেত, যেখানে আমার ভাসুর মহিলাদের চিকিৎসা করানোর জন্য তাদেরকে ঘরে নিয়ে যেত আর তাদেরকে চিকিৎসা করানোর নামে ওই রাস্তা দিয়ে অন্য ঘরের মধ্যে পৌঁছে দিত। আর সেখানে কয়েক ঘন্টা ধরে কিছু না কিছু বদমাইশ লোকের শিকার হতো সেই মহিলারা। এক একটা সময় দুটো লোক ওই একটা মহিলার সাথে বাজে কাজ করত। যখন তাদের মন ভরে যেত তখন তারা ওই মহিলাকে ওই একই রাস্তা দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দিত। কয়েক ঘন্টা অত্যাচার করার পর যখন সেই মহিলা ঘর থেকে বের হতো, তখন তারা নিজেরা নিজেদের মধ্যে থাকতো না আর তাদের অবস্থা চলার মতোও থাকতো না। তাদের কাছে তা বলার মতো কোনো ভাষাও ছিল না। এই জন্য যখনই আমি এরকম কোনো মহিলাকে আটকানোর জন্য চেষ্টা করতাম, সে দূরে দূরে পালিয়ে যেত। আর আমি যখন অজ্ঞানের অবস্থায় ওই ঘরে পড়েছিলাম, তখন আমার সঙ্গেও এই একই অত্যাচার হয়েছিল। কিন্তু কে এবং কিভাবে সেটা করেছিল আমি আজ পর্যন্ত তা জানতে পারিনি। কেউ সেই ঘরে চলে এসেছিল, যে কিনা আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিজের খিদে মিটিয়েছিল। আমি আবার ঘরে ফিরে আসলাম। আমার ভাসুরের কানে সেই খবরটা পৌঁছায়নি, কেননা সে ঘরে ছিল না। কিন্তু তারপরের বার যখন আমি টর্চ নিয়ে সেই ঘরে পৌঁছালাম, তখন আমার ভাসুর ওই রাস্তা দিয়ে অন্য ঘরে যাচ্ছিল আর আমিও চুপচাপ পিছনে পিছনে তার ঘরে চলে গেলাম। সেখানে পৌঁছেই আমি একটা মহিলাকে নিজের চোখের সামনে বরবাদ হতে দেখেছিলাম। আমার ৫ বছরের বুড়ো ভাসুর সেই অবস্থার এমনভাবে মজা নিচ্ছিল, যেন এইসব দেখে সে নিজেও খুব আনন্দ পাচ্ছিল।
আমার ভাসুরের মধ্যে তো সেই দম ছিল না, কিন্তু সে এই সমস্ত দেখে নিজের হৃদয়ের আনন্দ উপভোগ করত। বিছানায় পড়ে থাকা মহিলা জ্বলন্ত ছায়ের উপর মাছের মতোই ছটফট করত। আর তাদের অবস্থা দেখে আমার সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল। আমি ফেরত আসার জন্য চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমার ভাসুর আমাকে ডেকে নিয়েছিল আর আমার হাত ধরে জোর করে টানতে টানতে আমাকে ওই ঘরের মধ্যে নিয়ে এসেছিল আর আমার সঙ্গে এত শক্তভাবে ব্যবহার করেছিল যে আমার হুঁশ উড়ে গিয়েছিল। আমার ভাসুর আমায় বলেছিল যে আমি যদি আমার মুখ খুলি আর যদি কখনো এই ঘরের দিকে তাকাই, তাহলে আমার সঙ্গে অরুণের ডিভোর্স করিয়ে দেবে। আর তার আসল উদ্দেশ্য পয়সার রোজগার ছিলই না, তার উদ্দেশ্য ছিল নিজের তৃষ্ণা মেটানো। ভাসুরের ধমক খেয়ে আমি চুপ করে গেলাম, কেননা আমার কাছে কোনো অবলম্বন ছিল না আর না আমার স্বামী ছিল এখানে। কিন্তু যখন আমার বান্ধবী মল্লিকা আসলো, আমি তাকে সমস্ত সত্যিটা বলেছিলাম। ওই শয়তানটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল আর এই জন্যই বোধ হয় অনেক বছর পর আমার বান্ধবী মল্লিকা আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরে পৌঁছে গিয়েছিল। পুলিশেরা আমার ভাসুরকেই নয়, বরং লুকানো যে দ্বিতীয় ঘর ছিল সেই ঘরে লুকিয়ে থাকা সমস্ত লোকেদের গ্রেফতার করেছিল। এটা একটা অনেক বড় টিম ছিল যারা সবাই মিলে এই কাজটা করত। কিছুদিন পরে আমি একটা খুব সুন্দর ছেলেকে জন্ম দিয়েছিলাম, যাকে অরুণ খুব ভালোবেসে নিজের কোলে তুলেছিল। আমি অরুণের চেহারা দেখে ভাবছিলাম যে অরুণ সারা জীবন এটা জানতেই পারবে না যে এই বাচ্চাটা তার ছিলই না, বরং তার ভুলের শাস্তি ছিল। যদি সে প্রথমেই নিজের দাদার বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতে পারত, তাহলে বোধহয় এভাবে আমার সম্মান বরবাদ হতো না আর অন্যান্য আরও প্রচুর মহিলা বেঁচে যেত। আমার যাই সমস্ত সত্যিটা জানত, কিন্তু আমার ভাসুর তাকে ওষুধ দিয়ে দিয়ে বোবা বানিয়ে রেখেছিল। আমার যাই ইশারায় আমাকে এই সমস্ত সত্যি বলতে চাইতেন, কিন্তু এই ব্যাপারটা আমি এবার বুঝতে পেরেছি। আমি আর অরুণ আমাদের ছেলের সাথে খুব সুন্দর একটা জীবন কাটাতে লাগলাম। আর আমার জায়ের অবস্থা আগের থেকে এখন অনেক ভালো আছে। আমরা আমাদের আশেপাশের মানুষের সঙ্গে হতে থাকা ছোটখাটো খারাপ দেখে নজর ঘুরিয়ে পাশ কাটিয়ে চলে যাই। আর তারপর একদিন আমাদের নিজেদের সাথে খারাপ হয়। এজন্যই ভালো হয় যেখানে যা কিছু খারাপ দেখতে থাকবেন তাকে একদম গোড়া থেকে উপরে উঠে শেষ করে দেওয়া উচিত, না হলে সেই খারাপ একদিন আমাদের নিজেদের ঘরেই পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।